কথাটা প্রথমবার লেখা হয়েছিল 2006 সালের এক বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের শিরোনামে। সেবার বিপুল জনপ্রিয়তা এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার মসনদে ফিরেছিল বাম সরকার। ভোটের ফলাফল বেরোনোর আগের দিন ওই শিরোনাম কার্যত প্রমাণ করে দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য নিছক একজন মুখ্যমন্ত্রী কিংবা রাজনীতিবিদ, বরং সেসবের ঊর্ধ্বে একটা ঝকঝকে রাজনৈতিক ব্র্যান্ড, যে ব্র্যান্ডের ছটায় দূর দূরান্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধীদের। সেই নির্বাচনে বুদ্ধদেবের ক্ষমতায় আসার 17 বছর কেটে গেছে। বুদ্ধবাবু তো বটেই, তার দলও ক্ষমতা কিংবা ক্ষমতার শত যোজনের মধ্যেও নেই। সিপিআইএম যতই শূন্য হয়ে যাক, পাম এভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটে অশক্ত শরীরে স্বেচ্ছায় নির্বাসন নেওয়া সাদা চুলের বর্ষিয়ান রাজনীতিবিদ ব্র্যান্ড বুদ্ধের কারিশমাকে পুরোপুরি অস্বীকার করতে পারবেন এমন কেউ আছেন কি? নমস্কার, নেট ক্লাব বাংলায় আপনাদের স্বাগত। আজ 1 মার্চ, বুদ্ধদেব ভট্টাচার্যের 80তম জন্মদিনে ফিরে দেখব ওনার রাজনৈতিক জীবন। বুদ্ধদেব ভট্টাচার্য জন্ম 1944 সালের 1 মার্চ। কাকা বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম কবি সুকান্ত ভট্টাচার্য। 1964 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক। 1964 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িয়ে খাদ্য আন্দোলনের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ। 1966 সালেই যোগ দেন সিপিআইএমে। উল্কার গতিতে উত্থান দলের অন্দরে। 1968 সালে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক হন। তারপর ধাপে ধাপে 1971 সালে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য হন এবং 1977 সালে উত্তর কলকাতা থেকে বিধায়ক নির্বাচিত হন। গোটা রাজনৈতিক কেরিয়ারে ভোটে হেরেছেন মাত্র 2 বার। 1982 সালে কংগ্রেসের পল্লবকান্তি ঘোষের কাছে এবং 2011 সালে প্রবল বাম বিরোধী হওয়ায় তৃণমূল কংগ্রেসের মনীশ গুপ্তর কাছে। এই 2 বার হার বাদ দিলে দীর্ঘ 24 বছর যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধদেব। 1987 থেকে 1966 সাল পর্যন্ত তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং 1996 থেকে 1999 সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলান বুদ্ধদেব। 1999 সালে হন ডেপুটি মুখ্যমন্ত্রী। জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালে 2000 সালের 6 নভেম্বর বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েই নজর দেন রাজ্যের শিল্প উন্নয়নে। সেক্টর 5-এ আইটি হ্যাব গড়ে তোলা সেই উদ্যোগের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। ধীরে ধীরে বাঙালি বুঝতে শেখে এবার এমন একজন মুখ্যমন্ত্রী এসেছেন যিনি অন্যদের চেয়ে অনেকটাই আলাদা। বামফ্রন্টের মার্কামারা জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলনের ছায়া থেকে মুক্ত, জ্যোতি বসুর মতো লৌহ কঠিন নির্বিকার আদব কায়দার ছোঁয়াচ থেকেও শতহস্ত দূরে, বরং নন্দন, লাইব্রেরি, বই, সিনেমা, উৎসব, বিদেশি কবিতার অনুবাদ, বিখ্যাত রাজনৈতিক চর্চা সব মিলিয়ে নামকরণ হওয়ার আগেই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করলো ব্র্যান্ড বুদ্ধ। শিক্ষিত, মার্জিত, রুচিশীল সুবক্তা, যেন রুচিশীল বাঙালি পরিবারের এক দায়িত্ববান অভিভাবক। এটাই জনপ্রিয় করে তুলল বুদ্ধদেব ভট্টাচার্যকে, যে জনপ্রিয়তার ফল হাতে নাতে দেখা গেল 2006 সালের বিধানসভা নির্বাচন। আবার এই সাফল্যই ক্রমে কাল হয়ে দাঁড়ালো বামফ্রন্টের পক্ষে। সমস্যা কোথায় হলো? যে বামেদের ইউএসপি ছিল কৃষি, গ্রামের মানুষ, বর্গা আন্দোলন, সেখানে শিল্প কারখানা কোথাও না কোথাও শূন্যতা তৈরি করে দিয়ে, যে শূন্যতা ঢাকতে কৃষক সমাজের ভরসা ফেরাতে স্লোগান তৈরি করতে হয়েছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। পাশাপাশি সিঙ্গুর তারপরে নন্দীগ্রামকে কেন্দ্র করে গোটা রাজ্যের রাজনীতি কার্যত অ্যাকশন থ্রিলারে পরিণত হয়েছে। গোটা পশ্চিমবঙ্গ পরিণত হয়েছে ওয়াসিপুরে। সেখানে বাম ও তৃণমূল কর্মীদের রক্ত ঝরার পাশাপাশি দুই দলের নেতাদের মধ্যে চলছে তুমুল বাকযুদ্ধ। সেই সময় বিরোধীদের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একের পর এক কুৎসিত মন্তব্য করে চলেছেন অন্যান্য বাম নেতারা। তখন একবারের জন্য বুদ্ধদেবের মুখ থেকে সমালোচনা শোনা যায়নি। আসলে যে মুখ্যমন্ত্রী সংস্কৃতি চর্চা ও পৃষ্ঠপোষকতার হাত ধরে জেন্টলম্যান সিএম বলে পরিচিত হয়ে উঠেছিলেন বাঙালি ভদ্র সমাজের প্রতিভূ, একজন মহিলা রাজনীতিবিদ সম্পর্কে তারই দলের একের পর এক নেতার লাগাতার কুৎসিত মন্তব্যে কি আর বাঙালি স্তম্ভিত হয়নি?
একবারের জন্য আশা করেনি অন্তত বুদ্ধবাবুর দিক থেকে একটা প্রতিবাদ অন্তত আসবে? কেউ কেউ বলেন বুদ্ধদেব ছিলেন অনেক নমনীয়, জ্যোতি বসুর মতন কাঠিন্য তার মধ্যে ছিল না, কিন্তু ভুললে চলবে না এই বুদ্ধদেব কিন্তু মঞ্চ থেকে শুনিয়ে রেখেছিলেন দাঙ্গা করতে এলে মাথা ভেঙে রেখে দেব। আবার তার আমলেই 2003 সালে মৌলবাদী আক্রমণের জেরে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হয় তাসলিমা নাসরিনের বই দ্বিখণ্ডিত। মৌলবাদীদের চাপের মুখে কলকাতা ছেড়ে যেতে বাধ্য হন তাসলিমা। সেই বিতর্ক নিয়ে অবশ্য পরে বুদ্ধদেব বলেছিলেন ব্যক্তিগতভাবে তিনি নিজে কোনো বই নিষিদ্ধ করার বিরুদ্ধে, কিন্তু প্রশাসনিক পদে থাকার কারণে তাকে ওই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। ব্র্যান্ড বুদ্ধের ইমেজে আরও এক কালি অনিলায়ন। বিরোধীদের অভিযোগ সে সময় নাকি প্রশাসন চলতো পার্টি অফিস থেকে। তাছাড়া পার্টির অন্দরে এলাকার ত্রাসের রমরমা তো ছিলই, যেমন শাসনের দোর্দণ্ড প্রতাপ মজিদ মাস্টার। ফলে সিপিএম এর লোকাল কমিটির অনুমোদন ছাড়া নাকি গাছের পাতাও নড়ত না। বামেদের অতি বড় বিরোধীরাও স্বীকার করেন স্বচ্ছ প্রশাসনের লোককে প্রাণপাত করে লড়েছিলেন যে বুদ্ধদেব, আবার এই বুদ্ধদেবী লোকাল কমিটির বাড়বাড়ন্ত রোধে কিছুই করতে পারেননি। হতে পারে সিপিআইএম রেজিমেন্টেড পার্টি, যেখানে সিদ্ধান্ত নেবে পলিট ব্যুরো কিংবা রাজ্য কমিটি, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন দলের হাইকমান্ডকে কি বোঝানো যেত না? গ্রামে গঞ্জে কিংবা মফস্বলে পার্টি কমরেডদের দাদাগিরিতে দল, প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর ওপর থেকে আমজনতার ভরসা ধীরে ধীরে উঠে যাচ্ছে। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই বামেদের উপর থেকে ওঠা ভরসা অচিরেই নিজের ঝুলিতে পড়তে শুরু করলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের অঙ্গহানি করে তৃণমূল কংগ্রেস গড়ে আগেই তিনি রাজ্য রাজনীতিতে সৌমেন মিত্রদের অপ্রাসঙ্গিক করে দিয়েছিলেন। বাংলায় বিজেপির ঠাঁই তখনও কল্পবিজ্ঞানের গল্পের মতো। বামেদের আসনও টলমল। সুযোগটা কাজে লাগালেন মমতা। সমূলে উৎখাত করতে আগ্রাসী আন্দোলন শুরু করলেন। ইস্যু সিঙ্গুর নন্দীগ্রাম। সিঙ্গুরে তাপসী মালিকের বীভৎস মৃত্যু আর নন্দীগ্রামে গুলি চালানো যেন আগুনের ঘৃতাহুতির মতো কাজ করল। তপ করে নিভে এলো ব্র্যান্ড বুদ্ধর আলো। এরপর 2011-তে বামেদের পরাজয়, হারলেন বুদ্ধদেব। তাপসী মালিক ইস্যুতে দুই মূল অভিযুক্ত জামিনে ছাড়া পেয়েছে, তবে মামলা এখনো চলছে। নন্দীগ্রামে কে গুলি চালিয়েছিল সেটা নিয়ে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা নাম না করে দাবি করেন এই ঘটনায় শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীর হাত ছিল। নন্দীগ্রামের 14 মার্চের ঘটনায় যে 14 জন মারা যান তাদের মধ্যে সকলে পুলিশের গুলিতে মারা যাননি। নিহতদের মধ্যে 8 জনের দেহে গুলির আঘাত ছিল, 5 জনের দেহে ছিল তীক্ষ্ণ অস্ত্রের আঘাত, বাকি 1 জনের দেহে ছিল বোমার আঘাত। তখনই সিপিএম প্রশ্ন তুলেছিল, পুলিশ তো বোমা বা তীক্ষ্ণ অস্ত্র ব্যবহার করে না। বিরোধীদের চক্রান্তের কথা বারবার বলেছিলেন বুদ্ধদেব, কিন্তু বাম বিরোধী হাওয়ায় তখন কেউ কানেই নেননি তার কথা। 2019-এর 21শে ফেব্রুয়ারির পরে আর সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি বুদ্ধদেবকে। অশক্ত শরীরেও সগর্বে প্রত্যাখ্যান করেছিলেন কেন্দ্রীয় সরকারের পদ্ম পুরস্কারের প্রস্তাব। তবে বামকর্মী সমর্থকদের চোখে শ্রদ্ধার আসন থেকে একটুও নামানো যায়নি তাকে। ভরা ব্রিগেডে যখন তিনি অসুস্থ শরীর নিয়ে গিয়েও অশক্ত শরীরে মঞ্চে উঠতে পারেন না, গাড়িতে বসে থাকেন, তাতেই গোটা ময়দান যেন ফেটে পড়ে। আজও বেস্ট সেলার তালিকায় থাকা বুদ্ধবাবুর লেখা বই স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা। আজও সিপিএম যুব নেতার হোয়াটসঅ্যাপ ডিপিতে জলজল করে তার সঙ্গে বুদ্ধবাবুর ছবি। বুদ্ধদেব ভট্টাচার্য নামটা শুনে অতি চরম বিরোধীও বলতে বাধ্য হন রাইট ম্যান ইন আ রং পার্টি। বুদ্ধ কিন্তু সবার, পছন্দ করুন কিংবা অপছন্দ, ব্র্যান্ড বুদ্ধকে উপেক্ষা করার ক্ষমতা কারণ নেই।